মাধ্যমিক পাশে এসআই, সাব ইন্সপেক্টর হবো, আরে বললে 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 গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ও সাবাস সাবাস, 1 বছরে চাকরি পেয়ে যাব। 13.5 লাখ পরীক্ষা দিচ্ছে, শুধু 450 ভ্যাকেন্সি। গুড মর্নিং স্টুডেন্টস, জেএন স্টাডি থেকে সবাইকে, সব স্টুডেন্টসদের স্বাগত জানাচ্ছি। যারা যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে কি হবে। আজকে ফুড এসআই সম্পর্কে আমরা যেসব ফ্যাক্ট, সেই ফ্যাক্ট সম্পর্কে কথা বলবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তোমাদের মধ্যে যে ফুড এসআই নিয়ে যে মিসকনসেপশনটা আছে সেটা দূর হয়ে যাবে। অবশ্যই সবাই এই ভিডিওটি পুরোটুকু দেখবে। তোমাদের মধ্যে যা যা প্রশ্ন আছে, যা যা ডাউট আছে, সব দূর হয়ে যাবে। মার্কেটে এখন 2 ধরনের কথা চলছে। একটা হচ্ছে মাধ্যমিক পাশে ফুড এসআই হওয়া, দ্বিতীয়ত হচ্ছে 13.5 লাখ ভ্যাকেন্সি, 13.5 লাখ পরীক্ষা দেবে ক্যান্ডিডেটস, তার মধ্যে শুধু 450 ভ্যাকেন্সি। আমার দ্বারা তো হবে না, আমি তো পাবো না। তো 2 ধরনের স্টুডেন্টস মার্কেটে কথা বলছে, আর দুটাই ফ্যাক্ট চলছে। এইবার প্রথম যে পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, স্যার আমার 1 বছরে চাকরি পেতে হবে। যখন ফুড এসআইয়ের এই নোটিফিকেশনটা এসেছে, তামাম হারে তোমরা দেখেছো এই যে 13.5 লাখ ক্যান্ডিডেটস এখানে ফর্ম ফিল আপ করেছে। এখানে এত ফর্ম ফিল আপ হওয়ার কারণটা কি? দেখো, প্রথমত সবাই ভাবছে যে মাধ্যমিক পরীক্ষায়, মাধ্যমিক স্ট্যান্ডার্ড বেসে এই যে এসআই হওয়ার সুযোগ, এটা অন্য কোনো এক্সামে পাবে না। 2 নাম্বার হচ্ছে এখানে স্যালারিটা খুব ভালো, একটা গুড স্যালারি এখানে। নেক্সট, এখানে যে জব প্লেস হয়, সাপোজ তুমি তোমার ডিস্ট্রিক্টের মধ্যে, ওন যে ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্টে তুমি জন্মগ্রহণ করেছো, সেই ডিস্ট্রিক্টের মধ্যে তোমার যদি এখনও না হয়, পরে তুমি সেখানে ট্রান্সফার করে নিতে পারবে। কিন্তু এই মাধ্যমিক পাশেই এসআই হওয়ার আর কোনো সুযোগ পাবো না। আর মাধ্যমিক পাশে হচ্ছে যে কেউ ফর্ম ফিল আপ করে দিচ্ছি, কোনো ব্যাপার না, টাকাই তো লাগছে অল্প কিছু, কোনো ব্যাপার না। কিন্তু রিয়ালিটিটা কি? সত্যি কি 1 বছরে চাকরি পাওয়া সম্ভব ফুড এসআইয়ে? ভেবে নাও তোমরা 2018-তে কী হয়েছিল। 2014-র কথা যদি বলি, 2014-র পরে নোটিফিকেশন কবে এসেছে? 2018-তে। পরীক্ষা কবে হয়েছে 2018-র? 2019-এ। 2023 পার হয়ে গেছে, 2024 চলছে, এখনও রিক্রুটমেন্ট আদো সাদোভাবে চলছে। তার মানে লিপিয়ারের মতো চলছে। লিপিয়ার যেমন করে হয় 4 বছর পর পর আসে, সেরকমটা হচ্ছে। এইবার এটা হচ্ছে স্টেট এক্সামের একটা ডিমান্ডেবল জব। আমি যদি বলি, তুমি ডাব্লিউপিএসসির আন্ডারে যতগুলো জব আছে না কেন, তার মধ্যে এটা ডিমান্ডেবল জব। আর যার কারণেই এই মাধ্যমিক বেসে আর এসআই হওয়ার সুযোগ পাওয়া যাবে না, যার কারণেই এই ফুড এসআইয়ে এত ফর্ম ফিল আপ, যেহেতু এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে। তোমরা যদি এসএসসির কথা দেখো, এসএসসি এমটিএসেও কিন্তু ঠিক এইভাবেই হয়। এসএসসি এমটিএসেও কিন্তু তামাম হারে ভ্যাকেন্সি থাকে, তামাম হারে স্টুডেন্টস ফর্ম ফিল আপ করে, তামাম হারে স্টুডেন্টস ফর্ম ফিল আপ করে। কারণ কি? মাধ্যমিক বেসে দিতে পারছি। কতজন আর পড়ে দিচ্ছে বলো? সবাই তো ঢিল মারছে, কারণ কম্পিটিটিভ এক্সামে সবাই ঢিল মারতেই আসে, তার জন্য সবাই ঢিল মারবে এখানে এসে। এইবার এখানে এই যে নিয়োগ প্রক্রিয়া, যারা যারা এটা ভেবে ফর্ম ফিল আপ করছো যে 1 বছরে চাকরি পাওয়া যাবে, তো 1 বছরে চাকরি পাওয়া এখানে মোটেও সম্ভব না ডাব্লিউবিপিএসসির আন্ডারে। তো যারা যারা এই স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখে ফুড এসআই এক্সাম দিচ্ছ, তাদের জন্য বলছি এই স্বপ্নটা ছেড়ে দাও, তাহলে তুমি ভুল জায়গায় এসেছো। তাহলে তোমার জন্য ডাব্লিউবিপিএসসি ফুড এসআই না, তাহলে তোমাকে ব্যাঙ্কিং এক্সাম দিতে হবে বা এসএসসি এক্সাম দিতে হবে। আগে এসএসসি এক্সামও টাইম লাগতো, কিন্তু এসএসসি এখন ফার্স্ট রিক্রুটমেন্ট করছে। কিন্তু ব্যাঙ্কিং এক্সামই যে আছে, সে শুধুমাত্র তোমার 1 বছরের মধ্যেই চাকরি পাওয়া, পুরো জয়নিং প্রসেস সম্ভব। কিন্তু সেটা ফুড এসআই কখনো সম্ভব না, অন্তত পিএসসির আন্ডারে সম্ভব না কখনো। সেটা ডাব্লিউবিসিএসই হোক, সেটা তোমার ফুড এসআই হোক। এবার এত ভ্যাকেন্সির পরে স্টুডেন্টসরা, যারা ফ্রেশ স্টুডেন্টস থাকে, তারা জানে না, না বুঝে তারা মার্কেটে যেসব কথা চলে, মার্কেটে যেসব পরীক্ষা চলে, সেই মার্কেটের সাথে তাল মিলিয়ে তারা বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যায়।
তো ফুড এসআই এক্সাম আসার কারণে যে কোচিং সেন্টারগুলো চলছিল না, ফুড এসআই আসার কারণে সেই কোচিং সেন্টারগুলো তামাম হারে বিজনেস করছে। আর সেই বিজনেস করার জন্য স্টুডেন্টসদের মোটিভেশন দিচ্ছে, মিথ্যে মোটিভেশন। কিন্তু মনে রাখো, এখানে তুমি এখনই তুমি পড়া শুরু করলে আর এইবারই তুমি এক্সাম বের করবে ফুড এসআই, এটা 90% স্টুডেন্টসদের পক্ষে সম্ভব না। কারণ কি, তোমাকে ম্যাথস যদি পড়তে হয় তোমাকে বেসিক থেকে পড়তে হবে। তোমাকে জিকে এখন আর সবাই একটা ধান্দায় থাকে স্টুডেন্টরা যে ওয়ানলাইনার পড়বো, তো ওয়ানলাইনার পরে এখন আর এক্সাম বের করা সম্ভব না, তার জন্য তোমাকে ডিটেলসে পড়তে হবে। আর ডিটেলসে তখনই তুমি পড়তে পারবে যখন তোমার কাছে একটু হাতে সময় থাকবে। কিন্তু ফ্রেশ স্টুডেন্টস তারা তো মাথায় ঢুকবে না, তারা যেভাবে ওয়ানলাইনার দিবে কোচিং সেন্টার সেভাবেই তারা রাগটা মেরে যাবে, সেভাবেই তারা মুখস্থ করে যাবে। কিন্তু এভাবে সম্ভব না, কখনো এভাবে কখনোই সম্ভব না। তো যারা যারা এই থিঙ্কিং নিয়ে এসেছো, আমি তোমাদের ডিমোটিভেট করছি না, বাট এটা ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। কারণ জিকে পড়তে হয় বুঝে বুঝে, গল্পের মতো করে, তাহলে মনে থাকে। কিন্তু না, তুমি তো মাথায় একটা বাউন্ড নিয়ে আছো, আমি 1 বছরের মধ্যে পরীক্ষা বের করবো, আর ফুড এসআই 1 বছরের মধ্যে সম্ভব? বা ফর্ম ফিল আপ হয়েছে সেপ্টেম্বরে, পরীক্ষা হচ্ছে মার্চে, এই কয়েকদিনের প্রিপারেশনে হয়ে যাবে, তার মধ্যে অক্টোবর গেছে পূজাতে, বাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গেছে পিকনিকে, জানুয়ারি গেছে পিকনিকে, মার্চ, 5-6 মাসের মধ্যে আমি ফুড এসআই ফ্রেশ স্টুডেন্টস বের করে নেব। সম্ভব না। যারা হয়তো সম্ভব 1-2 জনের জন্য, বাকি জনের জন্য সম্ভব না। আচ্ছা, এবার আসছি পুরনো স্টুডেন্টসদের কথা। দেখো, যারা পুরনো স্টুডেন্টস, তোমাদের মাথায় এটা তুমি ভেবো না যে 13.5 লাখ ভ্যাকেন্সি, 13.5 লাখ পরীক্ষা দিচ্ছে ক্যান্ডিডেটস, তার মধ্যে 450 ভ্যাকেন্সি আছে, সেখানে আমি থাকবো না। দেখো, 13.5 লাখ নামে দিচ্ছে, 13.5 লাখের মধ্যে ধরো 3 লাখ এক্সামই দিতে যাবে না, 3.5 লাখ এক্সামই দিতে যাবে না, তাহলে 10 লাখ থাকবে। 10 লাখের মধ্যে তুমি সিরিয়াস ক্যান্ডিডেটস 1 থেকে 2 লাখ পাবে। বাকি এই 8 লাখ কাকার কাছে শুনে, পিসির কাছে শুনে, পাড়া প্রতিবেশীর কাছে শুনে, টিভিতে দেখে, মোবাইলে দেখে, ইউটিউবে দেখে, বিভিন্ন ফেক ফ্লুয়েন্সারের, বিভিন্ন ফেক টিচার, বিভিন্ন ফেক ইউটিউবারদের পাল্লায় পড়ে সে ফর্ম ফিল আপ করেছে, বিভিন্ন ক্যাফে দেখে ফর্ম ফিল আপ করেছে। তারা ওখানে ঢিলি মারতে যাবে, কারণ তাদের মাথায় একটাই আছে যে 13.5 লাখ ভ্যাকেন্সি, 13.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, তাহলে তো আমার তো হবেই না। তো যারা পুরনো স্টুডেন্টস, তারা কখনোই এটা ভাববে না যে এতগুলো ভ্যাকেন্সি। তুমি শুধু ভাবো, এই যে 450 ভ্যাকেন্সি আছে, সরি, এতজন স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে, এই যে 450 জন স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে, 450 ভ্যাকেন্সি আছে, এই 450 ভ্যাকেন্সির মধ্যে তোমার একটা, এইটা মাথায় রেখে তুমি পরীক্ষা দেবে। কারণ তুমি যখন মাথায় নিচ্ছ যে 13.5 লাখ ভ্যাকেন্সি, 13.5 লাখ ক্যান্ডিডেটস পরীক্ষা দিবে, তখন তোমার নিজেকে তুমি নেগেটিভ কমান্ড দিচ্ছ। কারণ এটা রিয়ালিটি নয়, রিয়ালিটি এটা যে ভালো স্টুডেন্টস 1 থেকে 2 লাখই পরীক্ষা দেবে। তাহলে বাকি সবাই কি মূর্খ? না, বাকি সবাই মূর্খ না, বাকি সবাই তো 50% জানবে, বাকি সবাই 50% জানবে। আর এক্সাম সবসময় মনে রাখবে 50% সবাই জানে, ঠিক আছে? 50%-এর ক্যাটাগরিতে সবাই থাকে, কিন্তু 50 থেকে 70 সেখানে কিছু ফিল্টারেশন হয়, আর 70 থেকে 100 এর মধ্যে কিছু ফিল্টারেশন হয়। তো তোমাকে ওই 70 থেকে 100-এর ক্যাটাগরিতে আসতে হবে, তোমাকে সেইভাবে মক টেস্ট দিতে হবে যে কি করে ওই 70 থেকে 100%-এর ফিল্টারেশনে তুমি আসতে পারো। এবার অনেক প্রশ্ন আসছে, বা অনেক মিথ্যে কথা, বা অনেক হয়তো তুমি যেটাকে কন্ট্রোল করতে পারবে না সেই রকম কথা মার্কেটে চলছে, যে কোশ্চেন পেয়ে যাব। দেখো, কোশ্চেন পাবে কি পাবে না এটা কি তোমার হাতে আছে? তোমার হাতে নেই। তোমার হাতে কি আছে? তোমার হাতে আছে হচ্ছে পড়াশোনা। তো তোমার হাতে যেটা আছে তুমি সেটা করো, তোমার হাতে যেটা নেই সেটা তোমার ভেবে কোনো লাভ নেই। যেটা তোমার হাতে আছে সেটাই তুমি ভাবো। তোমাকে কি করে তুমি ম্যাথ কম সময়ের মধ্যে করতে পারছো, কিভাবে তুমি ইতিহাসের চ্যাপ্টার, ভূগোলের চ্যাপ্টার, পলিটির চ্যাপ্টার এগুলো করতে পারছো, ততটা তুমি ওই দিকে লক্ষ্য রাখো। কোশ্চেন ফাঁস হয়ে যাবে, টাকা দিয়ে দিবে, 10 লাখ টাকা দিবে, 16 লাখ টাকা দিবে, এগুলো ভেবে তোমার কোনো লাভ নেই।
যদি পরীক্ষা ক্যান্সেলই হওয়ার থাকে, যদি প্রশ্নপত্র ফাঁসও হওয়ার থাকে, তোমার হাতে এটা নেই বা তোমার কন্ট্রোলে এটা নেই যেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। তোমার হাতে বা তোমার কন্ট্রোলে একটাই আছে, সেটা হচ্ছে তোমার পড়াশোনা। তো যেটা তোমার হাতে আছে তুমি সেটা কন্টিনিউ করো, যেটা তোমার হাতে নেই সেটা ভেবেও তোমার কোনো লাভ নেই। এই যে ওভার থিঙ্কিংগুলো তুমি মাথায় আনছো, এই ওভার থিঙ্কিংগুলো দূর করে দাও, ঠিক আছে? ওভার থিঙ্কিংগুলো মাথার থেকে দূর করে দাও। কারণ এই ওভার থিঙ্কিংগুলোর কারণে তোমার যতটুকু এক্সাম ভালো হতো, তুমি হয়তো 70%-এর ক্যাটাগরিতে আসতে পারতে একটা চেষ্টা করলে এই কয়েকটা দিন, কিন্তু দেখা যাবে যে তুমি আর আসতেই পারছো না। এইসব তুমি ডিমোটিভেটের কারণে তুমি নিজেই ডিমোটিভেট হয়ে যাচ্ছ। কাজেই তোমাকে এইসব কথা ভাবা বন্ধ করতে হবে। তুমি শুধু একটাই কথা ভাবো, এই 450 ভ্যাকেন্সির মধ্যে একটা ভ্যাকেন্সি আমার, এই ভেবে তোমাকে এক্সাম দিতে হবে। আচ্ছা, এবার অনেক স্টুডেন্টস জিজ্ঞাসা করে স্যার কাট আপ কত যাবে? দেখো ভাই, কাট আপের কথা যতক্ষণ না পরীক্ষা হয় মিথ্যে বা ফালতু ভিডিও বানিয়ে কোনো লাভ নেই যে কোনো এক্সামের কাট আপ এখনই বলা যাবে যে কোন এক্সামের কাট আপ কত হবে। তবে এটা প্রবাবিলিটি বা প্রেডিকশন করে বলা যায় যে যেহেতু এতগুলো স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে এবং এত কম ভ্যাকেন্সি, যার জন্য কাট অফ হাই যেতে পারে। যেতে পারে বলেছি, যাবে এটা বলিনি, যেতে পারে। কারণ কোশ্চেনের লেভেল যদি একটু মডারেট থেকে হাই লেভেল করে দেয়, 50% স্টুডেন্টস ওখানেই শেষ। তো কোশ্চেনের লেভেল দেখে তারপরে কাট অফ বলা যাবে যে কাট অফ কতটা যেতে পারে। লাস্ট 2019-এ যে পরীক্ষা হয়েছিল, 2018-তে যে ভ্যাকেন্সি এসেছিল নোটিফিকেশন, সেই লাস্ট নোটিফিকেশনে লাস্ট ভ্যাকেন্সিতে তোমার 79 কাট অফ গিয়েছিল। তো যার থেকে বলা হচ্ছে যে এবার কাট অফটা তোমার হয়তো 85 যেতে পারে বা 85-এর উপরে যাবে। তো আবারও বলছি, এটা পুরোপুরি নির্ভর করে কোশ্চেনের লেভেলের ওপরে। তো কোশ্চেনের লেভেল দেখে বলা যাবে যে কাট অফ কত যেতে পারে। এখনই তোমার মাথায় ঢুকিয়ে রাখা যাবে না যে এক্স্যাক্ট কাট অফ কত যাবে। তো এই চিন্তাটাও মাথায় ছেড়ে দাও, কারণ এটাও তোমার হাতে নেই। তোমার হাতে একটাই আছে, সেটা শুধু এক্সাম। তো তোমাকে সেই এক্সামটা নিয়েই তোমাকে ভাবতে হবে, যেটা তোমার একমাত্র মাথায় আছে। তো যারা যারা ডিমোটিভেট হচ্ছ, ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। কয়েকদিন পরে এক্সাম, এখন যতটা পারো বেশি করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। যেগুলো তুমি পড়েছো এতদিন সেগুলোকে রিভিশন করার চেষ্টা করো। এমন না যে এখন নতুন করে পড়তে যাব, একদম পুরো পরীক্ষা একদম বিছিয়ে ফেলবো, পুরো পরীক্ষা একদম খতরনাক করে দেব। লাভ নেই। যতটুকু পড়েছো ততটুকু রিভিশন করো, অতটুকুই কাজে আসবে পরীক্ষায়। কাজেই কোনো ডিমোটিভেট হওয়ার কারণ নেই। সিরিয়াসভাবে পড়াশোনা করো। একটাই লক্ষ্য, 450 ভ্যাকেন্সির মধ্যে আমার একটা ভ্যাকেন্সি থাকবে। চাই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাক, চাই যেটা হোক, যা খুশি হয়ে যাক, সেটা আমার ভাবার দরকার নেই, কারণ ওটা আমার কন্ট্রোলে নেই। তোমার কন্ট্রোলে একটাই আছে, সেটা হচ্ছে পড়াশোনা। আর যাদের 1 বছরের চাকরি লাগবে তাদেরকে বলছি তোমরা এসএসসির জন্য প্রিপারেশন নাও। শুধুমাত্র WBPSC ফুড এসআইয়ের জন্য যারা এক্সট্রাভাবে প্রিপারেশন নিচ্ছে তারা হচ্ছে গাধার মতো কাজ করছে। তো তোমাকে এটার জন্য এক্সট্রাভাবে কোচিং নেওয়ার বা প্রিপারেশন হওয়ার কোনো দরকার ছিল না বা কোনো দরকার নেই। যারা নিয়েছো, কারো কাছে শুনে নিয়েছো, কোনো ব্যাপার না। পড়াশোনা বিফলে যাবে না। এই পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো। যে মোটিভেশনের সাথে তুমি এটা শুরু করেছিলে এই পরীক্ষাটা, সেই মোটিভেশনের সাথে তুমি আদার্স যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোকে কন্টিনিউ করো। আজকের মতো ভিডিও এখানেই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর একটাই কথা, 450-র মধ্যে আমার একটা ভ্যাকেন্সি হবে, যেটা আমার কন্ট্রোলে আছে, সেটা আমার কন্ট্রোলেই থাকবে, আর সেটা হচ্ছে পড়াশোনা। সেটাকেই আমি কন্টিনিউ করব। চাই WBSC ফুড এসআই হোক আর না হোক, অন্য এক্সাম আমি যেমন করেই হোক বের করব। থ্যাংক ইউ স্টুডেন্টস।